আজকের যাত্রা চেতনায় ভাস্বর। রচনা ফজলুল করিম, প্রযোজনা কাজী মাহফুজুল হক। যাত্রানুষ্ঠান চেতনায় ভাস্বর। সাবধান, হুঁশিয়ার, ওই আসছে, পালাও পালাও পালাও। কবির চাচা, আবারও তুমি পাগলামি শুরু করেছো? এত কবিরাজ হেকিম তোমার চিকিৎসা করলো, তবু তবু তোমার মাথা ঠিক হলো না। মুমিন, তুমিও বলো আমি পাগল। বিশ্বাস করো, আমি পাগল না, আমি পাগল না, আমি পাগল না হলে মানুষকে সাবধান হুঁশিয়ার করছো কেন? পালাতে বলছো কেন? মাটিতে কান পাতো, সজাগ দৃষ্টিতে তাকাও, তুমিও শুনতে পাবে, দেখতে পাবে। আমার সঙ্গে মাটিতে কান পাতো। কার কথা বলছো সমীর চাচা? বলছি নীলকর আর জমিদারদের অত্যাচারের কথা। ওরা মুসলমানদের মানুষ বলে মানে না, আমরা যেন তাদের শত্রু। বলো বলো, ঠিক কিনা বলো? তাদের আছে ঘৃণা। ও, এই এতক্ষণে একটা কথার মতো কথা বলেছো। সারা বাংলায় এখন ইংরেজের শাসন। হিন্দু জমিদাররা ইংরেজের সাহসে কাজ করছে, মুসলমানদের উপর সবাই মিলে অত্যাচার করছে। তোমরা কি বেঁচে থেকে শুধু মারি খাবে, অন্যায়ের প্রতিবাদ করবে না? আমরা গরিব, খেটে খাওয়া দিন মজুর, মাথার ঘাম পায়ে ফেলে জমিতে ফসল ফলাই। সেই ফসলের অধিকাংশ জমিদারের লোকেরা নিয়ে যায়। ভালো আবাদি জমিতে নীলকররা জোর করে নীল চাষ করায়। শুনেছি, কিন্তু চোখে দেখিনি। আমি দেখেছি। ফরিদপুরের শিবচরের মতো অজ পাড়া গায়ে সাহেবরা আসবে না? আসবে আসবে, সারা বাংলার প্রতিটি গ্রামে ওরা ছড়িয়ে পড়বে। কেউ ওই অত্যাচারীদের হাত থেকে বাঁচবে না, কেউ না। সাবধান, হুঁশিয়ার, পালাও, ওরা আসছে, ওরা আসছে। পাগল আর কি। কামান নকুল, কামান। সাহেব আমায় ডেকেছিলেন? আমরা লোক কোথায় আসিয়া পৌঁছিল? সাহেব, এই গ্রামের নাম সামাইল, থানা শিবচর, মহকুমা মুলফতগঞ্জ, জেলা ফরিদপুর। ইয়েস সাহেব, আপনি ফরিদপুরে নীলকর অফিস বসিয়েছেন তো, তাই এই নামটা ঠিক মনে আছে। সিপাহীরা, তোমরা আরাম করো, আমি কিছু সময় জমিতে হাঁটিয়া দেখি এখানকার জমিতে নীল চাষ কেমন হইবে। কামান নকুলেশ্বর, আবার নকুলেশ্বর কেন সাহেব? শুধু নকুল বলেন। আমার একুলে ওকুলে কেউ নেই তো, তাই নকুল। তোমার সব হইবে। আমাদের সঙ্গে আসিয়াছো, এখন তোমার কোনো চিন্তা নাই। সে আশাই তো বুক বেঁধে বসে আছি সাহেব। জানি না কবে কপাল খোলে। তোমার কপাল আমি খুলিয়া দেবে। আইসো আমার সাথে, কামন। চলেন সাহেব, চলেন। একটা কথা বলতে হবে না সাহেব। হ্যাঁ। আপনার পছন্দ মতো কোনো মেয়েকে দেখলে তাকে নিয়ে নীলকুঠিতে নিয়ে যায়। ইয়েস নকুল, তোমার মাথায় বুদ্ধি আছে। আমি লোক তোমাকে দিয়ে সব কাম করাইবে, কেমন? সব কাম বলতে তো শুধু আকাম করাবে, এটা আমি বেশ বুঝতে পারছি, কোনো অসুবিধা নেই। কিছু বলিতেছ? বলছিলাম, সবাই যখন তোমাদের দলে গিয়ে আখের গোছাচ্ছে, আমি বাদ যাব কেন? নকুল থেকে আমি হব নকুল কুমার, অর্থশালীদের একজন। সব পাইবে, সব পাইবে। কেমন, এখন আসো আমার সাথে। এসো সুন্দরী, এসো। লজ্জা কিসের? নাচতে এসে ঘোমটা? কর্তা, ঘোমটা না দিলে লক্ষ্মীবাই খ্যামটা নাচবে কি করে? বাহ বাহ, দারুণ বলেছে ব্রজহরি। ঘোমটার মধ্যে খ্যামটা তোমাকে দিয়ে হবে। কর্তা, ঘোমটাটা সরাতে বলবো? বলবে কি হে, আমি তো ভেবেছি বলেছ। আপনার অনুমতি না পেলে কি করি বলি বলুন? বলো দেখি, ঘোমটার আড়ালে চেহারাটা কেমন? লক্ষ্মীবাই, তোমার চাঁদ বদনখানা কর্তাকে দেখাও। না দেখালে কর্তা পছন্দ করবেন কি করে? ঠিক বলিনি কর্তা? হ্যাঁ, একদম ঠিক। কর্তা,
ভালো করে তাকান, বাজিকে দেখুন। প্রজহরি, হ্যাঁ, এ তুমি কাকে নিয়ে এসেছো? কেন কর্তা? লক্ষ্মীবাই কি দেখতে চমৎকার, অপূর্ব। এতদিন এমন খাসা চেহারা একবারও দেখিনি। সব দিনই নতুন মেয়েকে দেখে এমন কথা বলে থাকেন কর্তা। বলি নাকি? হ্যাঁ। আর বলবো না। ওকে আমার পছন্দ হয়েছে প্রজহরি। ওকে আমার খাস কামরায় মেহমান করে রাখো। যথা আজ্ঞা। এসো লক্ষ্মীবাই, আমার সঙ্গে এসো। প্রজহরি কাজের লোকই বটে। কাজ ফেলে সারাক্ষণ বজহরিকে সঙ্গে রাখলে জমিদারি চালাতে পারবেন না কর্তা। আবার কি সমস্যা দেখা দিল নায়েব মশাই? সমস্যা কি একটা? একের পর এক সমস্যা তৈরি হচ্ছে। খুলে বলুন, না বললে কি করে বুঝবো? এ মাসে খাজনা বেশি আদায় হয়নি কর্তা। কারণ ফরিদপুর জেলার শিবচর থানার সামাইল গ্রামে নীলকর অ্যান্ডারসন ডানলপ সাহেব গিয়েছিলেন। তার আগমনে প্রজারা আতঙ্কিত। প্রজার ভাবনা জমিদার মদন ঘোষের নয়, আমার ভাবনা খাজনা। প্রজারা খাজনা দিচ্ছে না কেন? জমিতে ফসল হয়নি, বন্যায় আউশ ক্ষেতের ফসল ডুবে গিয়েছিল। ফসল ডুবলে আমার কি? আমার চাই খাজনা। প্রজাদের হাতে টাকা পয়সা না থাকলে খাজনা দেবে কোত্থেকে কর্তা? প্রজাদের ভাবনা আপনি ভাবছেন কেন? আমার ভাবনা মানেই তো আপনার ভাবনা। আপনি জমিদার, প্রজাদের অভাব অনটন সুবিধা অসুবিধা সব আপনাকেই তো দেখতে হবে। না, আমি দেখবো আমাকে। প্রজারা কিভাবে কোথা হতে খাজনা জোগাড় করবে তা দেখার বিষয় আমার নয়। এতদিন আমার নায়েবগিরি করেও আমাকে বুঝতে পারেননি। বুঝেছি কর্তা, বুঝেছি, কিন্তু প্রজাদের কথা শুনতে হয় আমাকে। নিজের চোখে তাদের আর্থিক অসচ্ছলতা দেখে জোর করি কি করে কর্তা? নায়েব মশাই, আপনার মুখে একই সুর শুনি আমি। যে কাজটি করা দরকার আমার, সে কাজটি করেছেন আপনি। আমার জমিদারি লাটে উঠিয়ে আপনি হতে চান জমিদার। কি যে বলেন কর্তা, এমন ধৃষ্টতা আমার যেন কখনো না হয়। তাই যদি না হবে তাহলে আমি যা বলছি তাই করুন। দয়া মায়া দেখালে জমিদারি চলে না। শক্ত হতে হবে, বুঝলেন? কঠিন হতে হবে, কঠিন। কর্তা, আমিও তো এই অঞ্চলেরই মানুষ। আমার স্বজাতিরা সবাই তাদের সমস্যার সত্যি কথাটা বলতে বলেছেন আমাকে। এতক্ষণে কথার মতো কথা বলেছেন। স্বজাতি, ভালো কথা। আপনি আপনার স্বজাতির কথা ভাবছেন, আমিও সেই জাতির একজন। আমাকেও তাদের কথা ভাবতে হবে। সত্যি বলছেন কর্তা? হ্যাঁ, আমি জমিদার মদন ঘোষ। কি করে জমিদারি চালাতে হয় তা আমি জানি। আমার ভাবনা নিজেকে নিয়ে, প্রজাকে নিয়ে নয়। শিবচরের গ্রামবাসী, একটি ঘোষণা। নীলকর সাহেব দয়া পরবশ হয়ে ফরিদপুরের চাষের যোগ্য ভালো ভালো জমিতে নীল চাষ করার জন্য বলেছেন। যদি কেউ নীল চাষ না করে তাহলে সে উপযুক্ত শাস্তি পাবে। একটি ঘোষণা, একটি ঘোষণা। না না না, আমরা আমাদের ফসলি জমিতে নীল চাষ করব না। সাহেবদের হুকুমকে অমান্য করলে তার রক্ষা নেই মমিন। এ অন্যায় আমরা মেনে নিতে পারি না। সামান্য ফসলি জমি, সে জমিতে নীল চাষ করলে আমরা খাবো কি? ছেলে মেয়ে নিয়ে সারা বছর উপোস করব নাকি? সেটা ভেবে তো আমি নিজেও অস্থির। শুধু আমি কেন, গ্রামের সব লোকের ঘুম হারাম হয়ে যাবে। আমাদের এই বিপদ থেকে কেউ কি নেই রক্ষা করবার? কাউকে তো দেখছি না। এখন কি হবে? নীল চাষ করে বাদ বাকি জমিতে ফসল ফলাতে হবে। আমরা জমিদারের কাছে নালিশ জানাবো। তিনি আমাদের রক্ষাকর্তা, আমরা তার প্রজা। প্রজার কথা জমিদার না শুনে পারেন না। কেউ শুনবে না তোমাদের কথা। নায়েব মশাই, আমি সব শুনেছি। ইংরেজের প্রতিনিধি নীলকর, জমিদার ইংরেজের অধীনে, সুতরাং নীলকরের বিরুদ্ধে কেউ কিচ্ছু বলবে না। নায়েব মশাই, আপনি আমাদের হয়ে প্রজাদের কথা জমিদার সাহেবকে বোঝান। আমাদের বিশ্বাস
আপনার কথা শুনে তিনি একটা ব্যবস্থা করবেন। করবেন না। সারা বাংলাদেশে নীলকর সাহেবেরা তাদের পছন্দ মতো জমি বেছে নিয়ে নীল চাষ করাচ্ছে, ফরিদপুরবাসীরাও তার হাত থেকে রক্ষা পাবে না। জমিদারের অত্যাচার সহ্য করে ফসল না পেয়েও খাজনা দিচ্ছি, আবার নীলকর সাহেবরা জমিতে জোর করে নীল চাষ করাবে? আমরা ছেলে মেয়ে বউ নিয়ে খাবো কি, বাঁচবো কি করে? জানি না। কেন জানেন না নায়েব মশাই? প্রজাদের খাজনা দিয়ে জমিদার চলে, প্রজাদের সুখ দুঃখ দেখা জমিদারের কর্তব্য। যদি তিনি না দেখেন তাহলে জমিদারি ছেড়ে দিতে বলুন নায়েব মশাই। ছোট মুখে বড় কথা বলো না মমিন। বলি কি সাধে? আমাদের জীবন মরণ সমস্যা, বন্যা খরা রোদ বৃষ্টি মাথায় নিয়ে মাঠে ফসল ফলাই, সে ফসল ঘরে ওঠে না। জমিদার জোর করে খাজনা আদায় করে, আবার নীলকর সাহেবরা জোর করে নীল চাষ করাবে। এত অত্যাচার হলে আমরা বাঁচবো কি করে? ও খোদা, কেউ কি নেই বাংলার এই ঘোর দুর্দিনে মুসলমানদের পাশে এসে দাঁড়াতে? ইয়া পরওয়ারদিগার, সুদীর্ঘ 20 বছর বাংলা ছেড়ে আরব দেশে ইসলামী শিক্ষায় শিক্ষিত হবার জন্য অবস্থান করছি। আমার শিক্ষা জীবনের পূর্ণ অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশের মানুষের মঙ্গলের জন্য কাজ করতে চাই পরওয়ারদিগার। বাংলা আমাকে হাতছানি দিয়ে ডাকছে। বাকি জীবন আমাকে দেশের মানুষের সেবা করার তৌফিক দাও মাবুদ। এই তোমার কাছে আমার মোনাজাত। আমিন। শরীয়তুল্লাহ। ওস্তাদজি, আসুন, আমি আপনার কথা ভাবছিলাম। তুমি আমার কথা ভাবছিলে, আমি তোমার কথা ভাবছিলাম। সারাটা জীবন আপনি আমার কথা ভেবেছেন বলে আজ আমি মক্কায় সুদীর্ঘ সময় অবস্থান করতে পেরেছি। আপনার দয়ায় আমি একদিন মক্কার পথে যাত্রা করতে পেরেছিলাম। আপনার অনুগ্রহে আমার সে যাত্রা সফল হয়েছে। দয়া অনুগ্রহ এ কথা বলে আমাকে লজ্জা দিও না শরীয়তুল্লাহ। তোমার প্রতিভার সদ্ব্যবহারের সুযোগ করে দিতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। ধর্মীয় শিক্ষা লাভের আশায় 12 বছর বয়সে তুমি ফরিদপুর থেকে কলকাতায় এসেছিলে। তোমার জ্ঞানের প্রতি আগ্রহ দেখে আমি তোমাকে হুগলির ফুরফুরা মাদ্রাসায় ভর্তি করে দেই। আপনার সে কাজে খুশি হয়েছিলেন চাচা যান মুফতি মোহাম্মদ আশিক। দুর্ভাগ্যক্রমে পদ্মার উত্তাল ঢেউয়ে ঝড়ের কবলে পড়ে চাচা চাচি দুজনকেই হারিয়েছিলাম। সেদিন তাদের হারানোর খবর শুনে ব্যথিত হয়ে আমি তোমার শিক্ষার যাবতীয় ভার গ্রহণ করার সংকল্প করেছিলাম। খোদার মেহেরবানিতে আপনার সে সংকল্প কাজে লাগিয়ে আমি আমার শিক্ষার জীবন শেষ করেছি ওস্তাদজি। যে শিক্ষা তুমি আহরণ করেছ সে শিক্ষা দেশের মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে। ওস্তাদজি, এই কথা আমিও মনে মনে ভেবে রেখেছি। নিশ্চয়ই ভাববে। দেশের জন্য এক বিন্দু রক্তদান করার মতো মহৎ কাজ আর নেই। তোমার যতটুকু শক্তি আছে প্রয়োগ করো। দেশের কাছে, আল্লাহর কাছে নিঃসংকোচে দাঁড়াবার চেষ্টা করো। তোমার বিবেকের কাছে তুমি শান্তি পাবে। আমি আমার সর্বশক্তি দিয়ে দেশের মানুষের পাশে দাঁড়াবো। তাই দাঁড়াও শরীয়তুল্লাহ, তাই দাঁড়াও। বাংলার মানুষ ইংরেজ শাসনের জাতাকলে পিষ্ট, জমিদারদের অত্যাচারে অত্যাচারিত, নীলকর সাহেবদের নিষ্ঠুর নির্যাতনে গ্রাম বাংলার সাধারণ মানুষ দিশেহারা। আপনি কি শোনালেন ওস্তাদজি? হ্যাঁ, নীলকর আর জমিদারদের অত্যাচার থেকে জনগণকে মুক্তি দিতে তিতুমির 24 পরগনা হুগলিতে সংগ্রাম শুরু করেছে। তুমি পূর্ব বাংলার মানুষের মুক্তি সংগ্রামে কাজ করো, এ আমার অনুরোধ। অনুরোধ বলছেন কেন ওস্তাদজি? দেশের মানুষের সেবা করা ফরজ। আমি সে কাজটি করে আমার ফরজ আদায় করব। তুমি আল্লাহর নাম নিয়ে স্বদেশে যাত্রা করো, আল্লাহ তোমার সহায় হবেন। তাই হবে ওস্তাদজি, আমি আজই বাংলা মুলুকে যাত্রা করব। আল্লাহ হাফেজ। বাংলা মুলুকে আসিয়া আমি লোক বহুত খুশি হইয়াছে। এখানকার ল্যান্ড গোল্ড আছে,
এই গোল্ডকে কাজে লাগাইয়া আমরা লোক নেটিভকে আরো ডেভেলপ করিবে, ইংরেজ দেশ হইবে আরো উন্নত। ভেতরে আসবো কামেন কামেন নকুল, তোমার খবর বলো নকুল। খবর খুব ভালো সাহেব। হ্যাঁ? নীলকর সাহেবদের ভয়ে ফরিদপুর জেলার শিবচর থানার অনেক কৃষক তাদের ভালো ভালো জমিতে নীল চাষ শুরু করেছে। গুড, ভেরি গুড, ভেরি গুড। তুমি বহুত খুশির খবর শোনালে। এমন খবরই আমরা চাই নকুল। শুধু খবর শুনিয়ে তো আমার কোনো লাভ হবে না সাহেব, আমার চাই অর্থ, যাকে বলে নকুল। বিনিময় মূল্য। তোমাদের জন্য করছি, তোমরা আমার জন্য করবে, এটাই তো নিয়ম সাহেব। গিভ অ্যান্ড টেক আমরা লোক জানে। তোমার নেটিভের লোকের উপর অত্যাচার করিলেও আমরা তোমাদের কিছু বলিবে না। তোমাদের আমরা কুকুরের মতো পুষিবে, জাস্ট লাইক এ ডগ। কুকুরের মতো পোষো না বেড়ালের মতো পোষো, তাতে আমাদের কিচ্ছু যায় আসে না সাহেব। আমরা চাই অর্থ, চাই টাকা। হবে হবে, আজ স্ফূর্তির ব্যবস্থা কিছু করিয়াছ? টাকা দাও সাহেব, সব হবে। হ্যাঁ? টাকা হলে বাঘের চোখও এনে দিতে পারি সাহেব। মানি ইজ নো প্রবলেম। হে নাও তোমার টাকা, রাতে ব্যবস্থা করো। গো ইয়ো। জো হুকুম সাহেব, জো হুকুম সাহেব। নেটিভের লোক হইয়া একজন অন্যজনের বিরুদ্ধে কাজ করে, এ দেশে আসিয়া না দেখিলে বিশ্বাস করা যাইত না। সত্যি সেলুকাস, বিচিত্র এ দেশ। সত্যি বিচিত্র এই ডানলপ। এই দেশে যেমন বিশ্বাসঘাতক আছে, তেমনি দেশপ্রেমিক মানুষও আছে। মোল্লাহাটি নীলকুঠির ম্যানেজার ডেভিসের মুখে কি কথা শুনিতেছে? আমি লোক ঠিক কথা বলিল। কি হইয়াছে আমাকে খুলিয়া বলো ডেভিস। মোল্লাহাটে নীল চাষের বিরুদ্ধে আন্দোলন শুরু হইয়া কার এত বড় দুঃসাহস ইংরেজ লোকের বিরুদ্ধে কথা বলে আন্দোলন করে? সে হলো নারকেল বাড়িয়ার সৈয়দ নিসার আলী উর্ফে টিটুমি। টিটুমি? ইয়েস, হি ইজ এ গ্রেট সোলজার। তাহার বহুত ফলোয়ার্স আছে, ওহারও বহুত শক্তিশালী। নারকেল বাড়িয়ার বাঁশের কেল্লায় দুর্গ বানাইয়াছে। মাই গুডনেস, আমি লোকটা হইলে ভালো আছি। ফরিদপুরে আমার বিরুদ্ধে কোনো লোক কথা বলে না, কোনো আন্দোলন হয় না। ভালো মানুষের মতো চাষিরা নীল চাষ করিয়া যাইতেছে। টিটুমির ভয়ে আমরা বহুত বিপদে আছে। বিপদ যখন আমার নাই, তখন আমি কোনো চিন্তা করে না। আমার ভাবনার কারণ আমি লোক अंग्रेज गवर्नमेंट के जनाई আছে, তাহারা যেন সোল্ডার দিয়া আমাকে সাহায্য করে। উত্তম উত্তম কাজ। সুজলা সুফলা শস্য শ্যামল বাংলা, এই বাংলার মাটিতে শস্য ফলিয়ে চাষি জীবিকা নির্বাহ করে। বাংলার আলো বাতাসে যার জন্ম, সে নিজেকে ধন্য মনে করে। এই বাংলার গাছপালা ফল খেয়ে মানুষ খুশিতে আনন্দ করে। সেই সুন্দর সবুজের দেশে ফিরে এসে আমি নিজেকে ধন্য মনে করছি। আপনি নিজেকে ধন্য মনে করলেও বাংলার মাটিতে যে চাষি বাস করছেন, তিনি সুখে শান্তিতে নেই আব্বাজান। মক্কায় অবস্থানকালে এমন কথা কানে এসেছে দুদু, কিন্তু নিজের চোখে দেখার সুযোগ হয়নি। আর সে দেখা দেখতেই দীর্ঘ 20 বছর পর আমি আমার মাতৃভূমিতে ফিরে এসেছি। বড় সুসময়ে আপনি এসেছেন আব্বাজান। বাংলার মানুষ চরম দুর্দিনের মধ্যে বাস করছে। আপনার মতো শিক্ষিত বিচক্ষণ দেশপ্রেমিক মানুষের এখন দরকার। যদি আপনার শিক্ষা চেতনা এই মুহূর্তে কাজে না লাগান, তাহলে সোনার বাংলার সোনার মানুষরা ভিক্ষার ঝুলি নিয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরবে। না না না, অমন কথা বলো না দুদু। আমি দূর থেকে আমার দেশের অসহায় মানুষের আর্তনাদ শুনতে পেয়েছি, তাই হয়তো এতগুলো বছর পর আবার বাংলায় ফিরে আসতে পেরেছি। বাংলার মাটিতে জন্ম নিয়ে বাংলার মানুষের দুর্দিনে তাদের পাশে দাঁড়াতে না পারলে এ জন্ম যে বৃথা। আপনার কথা শুনে আমার প্রাণের সাহস আসছে আব্বাজান। দেশের ঘোর বিপদে জাতিকে রক্ষা করতে একজন নেতার প্রয়োজন, তা আমি মর্মে মর্মে উপলব্ধি করছি। দুদু, মানুষের জন্য কিছু করা মানেই খোদার জন্য করা। খোদা মানুষকে জ্ঞান বুদ্ধি সাহস দেন মানুষের কল্যাণের জন্য, জাতির মুক্তির জন্য। তাহলে আর দেরি নয় আব্বাজান, আপনি শুধু ওইসব অত্যাচারী জমিদার আর নীলকরদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ুন। তাই করব দুদু, কিন্তু বাংলার মানুষ কি আমার ডাকে সাড়া দেবে? নিশ্চয়ই দেবেন,
নির্যাতিত মানুষেরা আপনার মতো একজনকে খুঁজছেন, যে সব বিসর্জন দিয়ে নিজের স্বার্থ ত্যাগ করে মানুষের পাশে এসে দাঁড়াবেন। কে তুমি? তোমার কণ্ঠস্বর শুনে চেনা চেনা মনে হয়। আব্বাজান, ও সমীর চাচা। আমাদের শিবচর থানার সামাইল গ্রামেই ওর বাড়ি। জমিদারের অন্যায়ের প্রতিবাদ করেছিল বলে রাতের অন্ধকারে জমিদারের লাঠিয়ালরা ওর ঘরে আগুন দেয়। তারপর সব শেষ, সব শেষ। আগুনে জ্বলে আমার ছেলে বউ সবাই শেষ। কিন্তু আমাকে মারতে পারেনি, আমাকে মারতে পারেনি ওরা, আমাকে মারতে পারবে না। মৃত্যু, হায় রে মৃত্যু। কি এমন অপরাধ করেছিলে সমীর যে তোমার পরিবারের সবাইকে মরতে হয়েছে? অত্যাচারীর হাত লম্বা হলে অত্যাচার বিনা কারণে হয় আব্বাজান। শুধু সমীর চাচা কেন, এমনি আরো অনেককে জমিদার আর নীলকররা অত্যাচার করছে এই বাংলায়। পারবেন, পারবেন চাচা? আমার ছেলে বউকে ফিরিয়ে দিতে পারবেন? যে চলে যায় তাকে ফিরিয়ে আনা যায় না সমীর। যারা বেঁচে আছেন তাদের বেঁচে থাকার পথ তো পরিষ্কার করতে পারবেন। পারবো কিনা জানি না, তবে চেষ্টা করব। আমার শিক্ষা, শক্তি, সাহস দিয়ে বাংলার মানুষের পাশে গিয়ে দাঁড়াবো। যদি তারা আমার ডাকে সাড়া দেয়, আমি নিজের জীবন দিয়ে হলেও শত্রুর বিরুদ্ধে লড়ে যাব। আর আমার কোনো দুঃখ নেই, আমার কোনো দুঃখ নেই। বহু ছেলে মরেছে তো কি হয়েছে? ফরিদপুরের আরেকটি প্রজাও শত্রুর আঘাতে মরবে না, মরবে না। আপনি দোয়া করবেন চাচা, আব্বাজান যেন বাংলার মানুষের মুক্তি দিতে সকল মানুষের সাহায্য সহযোগিতা পান। পাবে, পাবে। আমি সবাইকে বলবো, বাংলার মানুষের মুক্তির জন্য আল্লাহ একজনকে পাঠিয়েছেন। তিনি হলেন ফরিদপুর নিবাসী হাজী শরীয়তুল্লাহ। শরীয়তুল্লাহ, শরীয়তুল্লাহ, শরীয়তুল্লাহ। কে কে এই শরীয়তুল্লাহ যে ফরিদপুরের জমিদার মদন ঘোষের বিরুদ্ধাচরণ করেছে, আমার জমিদারিতে খাজনা আদায় বাধা দিয়েছে? বাধা দিয়েছে বললে ভুল হবে কর্তা। তিনি আমাকে অনুরোধ করেছেন যারা অভাব অনটনে আছেন এমন প্রজার কাছ থেকে যেন খাজনা না নেওয়া হয়। কার কাছ থেকে কিভাবে খাজনা নিতে হবে সেটা শরীয়তুল্লাহর অনুরোধে চলবে নাকি? আমি কোনো কথা শুনতে চাই না। যেভাবে পারেন যত প্রকার অত্যাচার আছে সব কাজে লাগিয়ে খাজনা আদায় করবেন। যান। যথা আজ্ঞা কর্তা। অপদার্থ, সামান্য একজন মানুষের কথা শুনে ফরিদপুরের জমিদারিতে খাজনা আদায় বন্ধ করে ফিরে এসেছে। ফিরে যখন এসেছে তখন নায়েব মশাইকে আর পাঠানোর দরকার নেই। হয়তো তার কথাই ঠিক, প্রজারা অভাবে আছে। প্রজারা অভাবে থাক, না হয় অনাহারে মারা যাক, সে ভাবনা তোমাকে না ভাবলেও চলবে সারদা। তুমি অন্তঃপুরের মানুষ, সেখানেই থাকো, বাইরের ব্যাপার নিয়ে মাথা ঘামাবে না। এতদিন আমি তোমার কাজের কোনো বিরোধিতা করিনি। আমার কানে অনেক কথাই আসে, বাইরে নিয়ে ফুর্তি করা জমিদারের নিয়ম রীতি, তাই কিছু বলি না। কিন্তু যে প্রজাদের দিয়ে তোমার আনন্দ ফুর্তি, তাদের দুঃখে কষ্টে বিপদে আপদে পাশে দাঁড়ানো তোমার কর্তব্য নয় কি? সারদা, আবারও বলছি, তোমার কাজ অন্তঃপুরে, বাইরের ব্যাপার নিয়ে মাথা ঘামাবে না। ও কাজটা আমার উপর সব ছেড়ে দাও। সে না হয় দিলাম। শুনেছি আমাদের জমিদারিতে একজন মস্ত বড় ধর্মগুরু এসেছেন। তার কাছে জাতি ধর্ম নির্বিশেষে সবাই যাচ্ছেন। কার কথা বলছো তুমি? বলছি হাজী শরীয়তুল্লাহর কথা। হাজী শরীয়তুল্লাহ যে আমার প্রজাদের খাজনা দিতে নিষেধ করে, সেই মানুষের প্রশংসা করছো আমার কাছে? যিনি প্রশংসার দাবিদার তার প্রশংসা তো সবাই করে। তার দর্শন করার অনুমতি নিয়েই তোমার কাছে এসেছি। তুমি কি পাগল হয়ে গিয়েছো সারদা? যা বলার কথা নয় তাই তুমি বলছো। পাগল আমি হইনি। জ্ঞানীগুণী মানুষ যে ধর্মেরই হোক না কেন, তিনি সকল ধর্মের ঊর্ধ্বে একজন মহান মানুষ। খবরদার, আর যদি একবার তার কথা বলেছো তো তোমাকেও আমি ক্ষমা করব না। শুধু দেখতে চেয়েছি জ্ঞানী মানুষের দর্শন করার পুণ্য। চুপ করো। পুণ্য যদি পেতে চাও তাহলে গয়া কাশী গিয়ে ঘুরে এসো। সেখানে তো প্রতি বছরই যাই। তারপরেও তোমার পুণ্যের ভান্ডার অপূর্ণ রয়েছে। পুণ্য যে হিসেব করা যায় না। যত পুণ্য তত লাভ। মানুষের জীবন তো একবারই আসে, সে জীবনে পুণ্য কখনো অপূর্ণ রাখতে নেই। তুমি আমার সামনে থেকে চলে যাও সারদা। যাব, কিন্তু ওই যে মহান ধর্মগুরু হাজী শরীয়তুল্লাহ, তার দর্শন। না,
তাকে কোনোদিন তুমি দেখতে পাবে না। তাহলে আমার হয়ে তুমি না হয় দেখে এসো, তোমারও তো পুণ্যের দরকার আছে। যাও যাও আমার সামনে থেকে। যাচ্ছি, তবে যেভাবেই হোক আমি ওকে দেখবই দেখব। সারদা, সারদাও কি পাগল হয়ে গেল নাকি? আব্বাজান, খুশির খবর আছে। বলো, দেরি করো না। আপনার ডাকে সাড়া দিয়ে সাধারণ চাষিরা অন্যায়ের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে চায়। অন্যায় অত্যাচারের প্রতিবাদ করা মহৎ মানুষের কর্তব্য। যখন সবাই অন্যায়ের বিরুদ্ধে থাকে তখন তারা ন্যায়ের দিকেই থাকে। আমি ওদের ডাকবো? নিশ্চয়ই। মমিন ভাই, আকবর ভাই, এসো তোমরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা শুনেছি আপনি সাধারণ গ্রামবাসীদের মুক্তির জন্য জমিদার সাহেবকে খাজনা মাফ করার কথা বলেছেন। নীলকর সাহেবরা যাতে অন্যায়ভাবে অধিক জমিতে নীল চাষ না করে তার কথাও আপনি জানিয়েছেন। হ্যাঁ, তবে আমার কথা যে তারা শুনবেন এমন কোনো বিশ্বাস নেই। জুলুমবাজ আর অত্যাচারীদের একই ধর্ম, সেটা হলো নির্যাতন। যুগে যুগে এই নির্যাতন চলে আসছে বলেই অন্যায় অনিয়ম থেকে পরিত্রাণ পেতে ধর্মের আবির্ভাব। ধর্ম মানুষের প্রয়োজনে সৃষ্ট, তাই ধর্ম মানুষের মঙ্গলের কথা বলে। সেই ধর্ম যথার্থ, যাতে সব মানুষের কল্যাণ নিহিত। ইসলাম তেমনি একটি ধর্ম। ইসলাম একমাত্র ধর্ম যা জন্ম ও বর্ণ বৈষম্যের সকল বাধা দূর করেছে। আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো, কোনো ধর্মের বিরুদ্ধে নয়। তবে আমরা মুসলমান, অবশ্যই আমরা ইসলামের ফরজ কাজগুলো পালন করব। এটা আমরা নিজের ধর্ম অনুসারে করব, অন্য ধর্মের অনুসারে নয়। একটা কথা মনে রাখবে, যার যার ধর্ম তার কাছে। আব্বাজান, আমাদের ভূমিকা কি হবে? আমাদের মুখের কথায় কাজ না হলে অস্ত্রের বিরুদ্ধে অস্ত্র ধরতে হবে। কেউ আঘাত করলে পাল্টা জবাব দিতে হবে। কিন্তু আমাদের তো শক্তি নেই হুজুর। কে বলেছে শক্তি নেই? তোমরা সবাই এক হলে অত্যাচারী জমিদার আর নীলকর সাহেবরা কিছুই করতে পারবে না। আমরা যে নিরস্ত্র। কে বলেছে তোমরা নিরস্ত্র? তোমাদের মনের বলই আসল বল। মনের বলের কাছে কোনো বলই বল নয়। হুজুর, অস্ত্র ছাড়া লড়বো কি করে? অস্ত্র হচ্ছে যুদ্ধের একটা গুরুত্বপূর্ণ উপাদান, কিন্তু নির্ধারক উপাদান নয়। নির্ধারক উপাদান হচ্ছে মানুষ, বস্তু নয়। অস্ত্রের জোরে সারা দেশ জয় করা যায়, কিন্তু পারা যায় না একটা গ্রামের মানুষেরও মন বশীভূত করতে। আমরা রাজি, জীবন দেব, তবু লড়ে যাব। আমরা মরবো, তবু হারবো না। আব্বাজান, শুনলেন ওদের কথা? শুনেছি। দীর্ঘদিন নির্যাতনের ফলে এদের মনে ক্ষোভের জন্ম নিয়েছে। এটা তারই বহিঃপ্রকাশ। বাংলা সম্পদে পরিপূর্ণ, তাই শুরু হতেই বাংলার বুকে বেনিয়ারা তাদের লোলুপ দৃষ্টি দিয়ে একের পর এক শোষণ করে যাচ্ছে। আর আমরা এদেশের মানুষ হয়ে তাদের দ্বারা শোষিত হচ্ছি। আমাদের সংগ্রাম ন্যায়ের। অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করা আইনসঙ্গত। পরাধীনতায় কোনো জাতির মঙ্গল আসতে পারে না। আমাদের সংগ্রাম হবে স্বাধীনতার সংগ্রাম। সংগ্রাম, সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম। তোমরা আরো মানুষকে আমাদের দলে আনো। আমরা ঐক্যবদ্ধ হয়ে অত্যাচারের বিরুদ্ধে লড়ব। আর একটা কথা, এখন থেকে আমাকে তোমরা উস্তাদ বলে সম্বোধন করবে। তোমরা হবে আমার শাগরেদ। হোয়াট? ফরিদপুর নীল চাষকারীতে প্রজারা আপত্তি করি আছে? শুধু আপত্তি করেছে সাহেব, কিন্তু প্রতিশোধ নেয়নি। নো নো, আমি লক্ষণ আপত্তি শুনিবে না। যে লোক নীল চাষ না করিবে তাহাকে বেত্রাঘাত করিয়া নীল চাষ করিতে বাধ্য করিবে। ঠিক এ কথাটাই আমি বলছিলাম সাহেব। শুরুতে ভয় না দেখালে বিড়াল বানরের মতো মাথায় উঠবে। আমি এক্ষণে সালজার লইয়া গ্রামগঞ্জে যাইবে। আপনাকে যাইতে হবে না সাহেব, সৈন্যরা আমার সঙ্গে থাকলে আমি একাই 100। উত্তম, তুমি প্রয়োজনীয় সালজার লইয়া কৃষকের কাছে যাও। যে তোমার কথা না শুনিবে উহাকে নীলকুঠিতে ধরিয়া আনিবে। যাও। তাই হবে সাহেব। আর শোনো, কোন লোক নীল চাষের বিরুদ্ধে প্রতিবাদ করিলে তাহার নাম ঠিকানা লইয়া আসিবে, কেমন? উত্তম, আমি এক্ষুনি যাচ্ছি। ওকে, গো, যাও। মাই গুডনেস, মোল্লাহাটি নীলকুঠির ম্যানেজার ডেভিস বলিল আমি লোক শান্তিতে আছে। এখন শুনিল আমার এলাকায় বিদ্রোহ। হ্যাঁ, বিদ্রোহ শুধু তোমার নীল চাষ নিয়ে নয় সাহেব, বিদ্রোহ দেখা দিয়েছে আমার জমিদারিতে। ফরিদপুরের জমিদার মদন ঘোষ, কাম ইন, কাম ইন।
কানে আশায় তোমার কাছে সাহায্যের জন্য এসেছিলাম সাহেব, এখন এসে শুনছি একই বিপদ তোমারও। अंग्रेज लोग विपद के डर करे ना, ওরা জানে কি করিয়া বিদ্রোহ দমন করিতে হয়। সত্যি সত্যি পারবে সাহেব? শরীয়তুল্লাহর বিরুদ্ধে কাজ করতে পারবে? अंग्रेज लोग স্বার্থের জন্য সব পারে, সব করতে পারে। শুনেছি নারিকেল বাড়িয়া তিতুমির তোমাদের বিরুদ্ধে সংগ্রাম করছে। এখন দেখছি পূর্ববঙ্গেও হাজী শরীয়তুল্লাহর ফারাইজি আন্দোলন শুরু হয়েছে। ফারাইজি আন্দোলন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইসলামের শিক্ষা নিয়ে হাজী শরীয়তুল্লাহ দেশের ডাকে সাড়া দিয়ে জমিদার আর নীলকর সাহেবদের বিরুদ্ধে আন্দোলন করছে। নীল চাষের বিরুদ্ধে আন্দোলন হইতে পারে, লজিক আছে, কিন্তু আপনি এই দেশের জমিদার, এই দেশের মানুষ, আপনার বিরুদ্ধে আন্দোলন হইতেছে কেন? সাহেব, পৃথিবীর সব অত্যাচারীর ভাষা এক, সে হলো প্রজাদের শোষণ করা। প্রজাদের শোষণ না করলে জমিদারি চলবে কি করে? আমি শুনে আছি আপনি বহুত বড়া বড়া বাইজি আনিয়া ফুর্তি করেন। জমিদার হয়েছি, ফুর্তি করব না? ফুর্তি হলো জমিদারের প্রধান কাজ, তা না হলে প্রজার সঙ্গে জমিদারের ব্যবধান কোথায়? আমার কিন্তু একটু একটু ফুর্তি করার অভ্যাস আছে। সেটা আমারও কানে এসেছে। এসেছে। আসুন না আমার নাচ ঘরে, রোজ রোজ নতুন নতুন বাইজির দর্শন পাবো। জরুর জরুর যাবে। আপনার নিমন্ত্রণ পাইয়া না গেলে সারা জীবন আফসোস করিয়া যাইতে হইব। বুঝতে পারলাম আপনি আমার মতো সমজদার রসিক। এই 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে নিজের নেটিভ ছাড়িয়া বাংলা মুলুকে আসিয়া ফুর্তি না করিলে জীবনটা তো বৃথা হয়ে যাবে নাকি মদন বাবু? যথার্থ বৃথা হয়ে যাবেই তো। ইংরেজ এদেশ দখল করেছিল বলেই আমরা জমিদার হয়েছি, সেদিক থেকে তোমাদের কাছে আমরা কৃতজ্ঞ সাহেব। নো 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 নো, কৃতজ্ঞতার কিছু না আছে মদন বাবু। আপনারা ইংরেজ লোককে সাহায্য না করিলে ইংরেজ ভারতবর্ষে শাসন করিতে পারিত না। তাহলে তোমরা আর আমরা বন্ধু? ইয়েস, উই আর ফ্রেন্ডস। এদেশ হিন্দুর নয়, মুসলমানেরও নয়। এদেশকে যে নিজের দেশ বলে ভাববে, ভালোবাসবে, এদেশ তার। এদেশের কল্যাণে যার মন ভরে যাবে, এদেশ তার। এদেশের দুঃখে যে কাঁদবে, এদেশ তার, তাদের এদেশ। যারা দেশের সাধারণ প্রজাদের মুক্তির জন্য, স্বাধীনতার জন্য সর্বস্ব বিলিয়ে দেবে, এদেশ তার। আহ, কি মধুর কথা! এদেশের নিরীহ মানুষের হয়ে আমরা ফারাইজি আন্দোলন করে নিজেকে ধন্য করছি। আমরা যেন আজীবনে আদর্শে বিশ্বাসী হয়ে দেশের সেবা করে যেতে পারি। আমাদের উদ্দেশ্য সফল হতে চলেছে। ইতিমধ্যে জমিদাররা নীলকর সাহেবদের টনক নড়েছে। তারা বুঝতে পেরেছে অন্যায় আর জুলুম বাংলার মাটিতে বেশি দিন করা যাবে না। আব্বাজান, আব্বাজান, কি হয়েছে দুদু মিয়া? ইংরেজ নীলকর সাহেবের কিছু সৈন্য গ্রামে প্রবেশ করেছে। আমরা ওদের খুন করব না, আমরা বিনা প্ররোচনায় কিছু করব না। খুন খারাপে আমাদের উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য হলো অন্যায়ের প্রতিবাদ করে অন্যায়কারীকে বুঝিয়ে দেয়া। কিন্তু বুঝিয়ে বললে কি তারা শুনবে? শোনা না শোনা তাদের ব্যাপার। আমরা আমাদের কর্তব্য পালন করে যাব। তুমি যাও, সৈন্যদের গিয়ে বলো তারা যেন এখানে এসে কথা বলে। তাই যাচ্ছি আব্বাজান। ধৈর্য ইমানের অংশ। শত্রুকে আঘাত করলেই সমস্যার সমাধান হবে না। যারা সৈন্য ওরা পরের গোলাম। গোলামকে কেন আমরা মারব? মারতে হলে গোলামকে যারা হুকুম করে তাদের মারব। আব্বাজান, ওদের নিয়ে এসেছি। আমাদের কেন ডেকেছেন? তার আগে তোমার পরিচয় বলো। আমার নাম নকুল, আমি নীলকর সাহেবের গোলাম। সাহস তো কম নয়, আমাকে নিয়ে হাসাহাসি। তোমার কপাল ভালো, টানাটানি করি। সিপাহী, চুপ করে আছো কেন? দুখা বসিয়ে দাও। তুমি এদেশের মানুষ হয়ে বিদেশির পা চাটো। তোমরা থামো। সৈন্যদের নিয়ে গ্রামে কেন এসেছো? কুটির সাহেবের হুকুম, সবার ভালো ভালো জমিতে নীল চাষ করতে হবে। বিনিময়ে কি পাবে? চাষিরা নীল চাষ করে ধন্য হবে। শুধু ধন্য হলে তো ওদের পেট ভরবে না। নীল চাষ করবে যদি ধান ফসলের চেয়ে বেশি দাম দেয়া হয়। লাভের টাকা একা একজন পাবে তা তো চলবে না। বলো, কথায় অন্যায় আছে? ইংরেজদের কাছে ন্যায় অন্যায় বলে কিছু নেই। আছে। এদেশ ইংরেজের নয়, এদেশ আমাদের।
এদেশের মাটিতে ভালোভাবে বেঁচে থাকার অধিকার এদেশের মানুষের। কৃষকের বেঁচে থাকার একমাত্র অবলম্বন ফসল। সে ফসল দিয়ে সারা বছর খোরাকি হয়, আর সেই খোরাকি বন্ধ করে বিনে পয়সায় নীল চাষ করাবে? এ হয় না, হতে পারে না। এতদিন তো হয়ে এসেছিল, এখন হবে না। মানুষ বাঁচতে চায়, মরে গিয়ে তো বেঁচে থাকা যায় না। তা ঠিক। ইংরেজ সাহেবকে গিয়ে কি বলবো? বলবে নীলের ন্যায্য দাম পেলে চাষিরা নীল চাষ করবে, যদি তা না দেয়া হয় নীল চাষ হবে না। হ্যাঁ, এ কথায় যুক্তি আছে। আর কখনো সৈন্যদের নিয়ে গ্রামে আসার চেষ্টা করবে না, তাহলে বিপদ হবে। উনি যখন বলেছেন আসবো না, ন্যায্য কথা। সৈন্যগণ, এসো আমার সঙ্গে। ওস্তাদজি, ওরা শুধু কথা শুনেই চলে গেল? চলে গেল ভয়ে, কথাই নয়। ওরা সহজে নীল চাষ বন্ধ করবে না। তাহলে উপায়? উপায় হলো শুধু ফরিদপুর নয়, ঢাকা, ময়মনসিংহ, সিলেট সর্বত্র আমাদের বাহিনী গড়ে তুলতে হবে। আমরা রাজি। ইউ কাওয়ার্ড! তোমাকে বিশ্বাস করিয়া আমি ভুল করিয়াছে। হল্লি মুখের কথায় তুমি অত্যাচার বন্ধ করিয়া চলে আসিলে। সাহেব, বাঘে চুলে 18 ঘা। শরীয়তুল্লাহ সাহেবের ফারাইজি বাহিনী বাঘের চেয়েও ভয়ঙ্কর। সুতরাং জীবনটা হারাতে চাই না সাহেব। বুঝিয়াছে, তোমাকে দিয়া কিচ্ছু হবে না। সব কাজ আমাকেই করিতে হইবে। যার কাজ তাকেই করা সাজে সাহেব। তুমি কোথায় যাইবে? আমাদের জায়গার অভাব আছে। নীলকর সাহেবদের সঙ্গে বনিবনা না হলে জমিদার বাবুদের কাছে যাব। জমিদার বাবুদের কাছে সুবিধা না হলে ইংরেজ সাহেবদের মোসাহেবি করব। তোষামুদি আর মোসাহেবিদের কাজের অভাব নেই বঙ্গদেশে। বুঝিতে পারিল তুমি লোক বহুত ক্লেভার আছে। না থাকলে চলবে কি করে সাহেব? দেশের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে শত্রুর সঙ্গে হাত মেলাই। জীবনে ঝুঁকি আছে, স্বার্থের লোভ আছে। এসব চালাকেরই কারণ সাহেব। নো নো, ডোন্ট লাভ, হাসিও না নাকুল। আমি লোক বহুত পেরেশানিতে আছে। অনেক আশা করিয়া ফরিদপুরের মাদারীপুরে নীলকর কুঠির বসাইল। এখন নীল চাষ না হইলে আমার নীলকুঠিতে লাল বাটি জ্বলিবে। আন্ডারস্ট্যান্ড? সবই বুঝি সাহেব, কিন্তু উপায় নেই। এদেশের মানুষ যেমন সাদাসিধে, আবার এরা খেপলে সিংহের শাবক। যা করবে ভেবে চিন্তে করো সাহেব। সিংহ আর বাঘকে কিভাবে কাহিল করিতে হয় তা আমরা লোক জানে। যদি ভয়ে নীল চাষ না করে, গুলি চালাইয়া উহাদের বাধ্য করিবে, তবু তবু ফরিদপুরে নীল চাষ হইবে। আন্ডারস্ট্যান্ড? ফরিদপুরে নীল চাষ, চায়ের চাষ, আলুর চাষ যা খুশি করো, তাতে আমার আপত্তি নেই সাহেব, কিন্তু আমার কানাইপুরের জমিদারিতে নীল চাষ করো না, এ আমার অনুরোধ। কানাইপুরের জমিদার সাহেবের মুখে একই কথা শুনিতেছে সিকদার সাহেব। কথাটা খুব সোজা। আমার জমিদারিতে প্রজাদের উপর অধিক হারে খাজনা আদায় করছি। এখন সেই প্রজাদের জমিতে যদি নীল চাষ করে, তাহলে ওরা খাজনা দেবে না। খাজনা না দিলে আমার জমিদারি চলবে কি করে? আপনার যেমন চলিতে হয় তেমনি আমাদেরও চলিতে হইবে। উভয়ের এক সমস্যা, এক প্রবলেম। প্রজাদের কথা ভাবিলে চলিবে কি করিয়া? আপনি ভাবেন নিজের কথা, কিন্তু কোনো কিন্তু ফিন্তু নাই। আমাদের উভয়ের এক উদ্দেশ্য, প্রজাদের শোষণ করা। প্রজাদের উপর জুলুম করার কারণে হাজী শরীদুল্লাহ তার ফারাজি বাহিনী তৈরি করেছেন। আমাদের উভয়ের সারসী চাপের মুখে প্রজারা দিশারা হলে বিদ্রোহ করতে বাধ্য। বিদ্রোহ দমনের ব্যবস্থা আমরা লোক করিবে। ইংরেজ বাহিনীর উপর আপনি লোক ভরসা করিতে পারেন। আমরা ইংরেজ সরকার বাহাদুরের অনুমতি লইয়া ভারতবর্ষে আসিয়াছে, সুতরাং আমাদের কোনো ভয় নেই। ঠিক আছে, তোমরা যখন বলছো নীল চাষ করো। হ্যাঁ, গো। নীল নীল নীল, সারা দেশে নীল চাষ। আকাশ নীল, সমুদ্র নীল, তবু নীলের শেষ নেই। ইউরোপে নীলের সরবরাহ নিশ্চিত করতে, অধিক মুনাফা অর্জন করতে বাংলার নীলকর সাহেবরা জোর করে নীল চাষ করাচ্ছে। নিরীহ প্রজারা নীলকরদের ভয়ে আতঙ্কিত। এভাবে চলতে দেওয়া যায় না। আব্বাজান, আমরা একের পর এক শত্রুর মোকাবেলা করেও তাদের সঙ্গে পেরে উঠছি না। এখন কি করা যায় বলুন? পথ একটাই, সেটা হলো সংগ্রাম। অধিক লাঠিয়াল বাহিনী গঠন করে একের পর এক আক্রমণ করতে হবে। আক্রমণে দিশেহারা করতে পারলে নীল চাষ বন্ধ করতে বাধ্য। শুনেছি
জমিদার আর নীলকর সাহেবরা এক হয়ে প্রজাদের উপরে অত্যাচারের সিদ্ধান্ত নিয়েছে। এটাই স্বাভাবিক। জমিদার আর নীলকরদের উদ্দেশ্য এক, ওরা মুদ্রার এপিঠ ওপিঠ। কিন্তু শত্রুরা যত চক্রান্ত করুক না কেন, মনে রাখতে হবে ওরা সংখ্যায় নগণ্য, সাধারণ মানুষের সংখ্যায় অধিক। আর অধিক প্রজারা এক হয়ে যদি অত্যাচারের বিরুদ্ধে প্রতিরোধ করা যায়, তাহলে শত্রু পরাজিত হতে বাধ্য। তাই হবে ওস্তাদজি। আমরা সাগরেতরা আরো অধিক বাহিনী গঠন করে আপনার হয়ে লড়বো। আর আমার পুত্র মহসিন উদ্দিন আহমেদ ওরফে দুদু মিয়া সে বাহিনীর সার্বিক তত্ত্বাবধান করবে। আমার পরম সৌভাগ্য আপনি আমাকে ফরায়েজি আন্দোলনের নেতৃত্বে সক্রিয় অংশগ্রহণ করার সুযোগ করে দিলেন। জীবনের সুযোগ অনেক আসে, সে সুযোগ কাজে লাগিয়ে যে সাফল্য আনতে পারে সেই হয় সার্থক। আমি আশা করব আমার অবর্তমানে তুমি বাংলার কৃষকদের মুক্তির জন্য জমিদার আর ইংরেজ বাহিনীর বিরুদ্ধে লড়ে যাবে। আপনি দোয়া করবেন আব্বাজান, আমি যেন আপনার হয়ে আমৃত্যু সংগ্রাম করে যেতে পারি। আমি ঠিক করেছি শুধু ফরিদপুর নয়, বরিশাল, যশোর, কুষ্টিয়া, ময়মনসিংহ, ত্রিপুরা আর ঢাকা জেলার গ্রাম অঞ্চল সফর করব। সবাইকে ইসলামের তরিকা অনুযায়ী চলতে বলবো। বিধর্মীদের কোনো আচার অনুষ্ঠান মুসলমানদের মধ্যে থাকবে না। মুসলমান শুধুমাত্র ইসলামের ফরজ কাজগুলো পালন করবে। আপনি চিন্তা করবেন না ওস্তাদজি, আপনি না থাকলেও আমরা জীবন দিয়ে হলেও ফরায়েজি আন্দোলন চালিয়ে যাব। তোমাদের উপর সে বিশ্বাস আমার আছে। এর মধ্যে ফরায়েজি বাহিনীতে 12,000 মুক্তি সেনা অংশ নিচ্ছে। অদূর ভবিষ্যতে তার সংখ্যা বেড়ে 1 লাখে উন্নত করব। আর সে কারণেই আমার ফরিদপুরের বাইরে যাওয়া। আপনি কোথায় অবস্থান করবেন? ঢাকা জেলার নয়াবাড়িতে হবে আমার নতুন কর্মস্থল। প্রয়োজনে তোমরা সেখানে গিয়ে আমার খোঁজ খবর জানতে পারবে। তাই হবে ওস্তাদজি। তোমরা কোনো অন্যায় করবে না, ইসলামের তরিকা অনুযায়ী চলবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, শত্রু আঘাত করলে সমুচিত জবাব দেবে। না না, আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। আমি চাই খাজনা। খাজনা দিতে পারিনি বলে আপনার লাঠিয়ালে আমার বাবাকে ধরে এনেছে। আমাদের ঘরে দেবার মতো কোনো জিনিস নেই। যদি থাকতো তাহলে তা দিয়ে আপনার খাজনা আমি পরিশোধ করতাম। আছে, তোমার দেবার মতো জিনিস আছে। বলুন বলুন কি আছে? যদি তা দিয়ে খাজনা পরিশোধ হয় আমি দেব। নারীর দেবার মতো একটা জিনিস, তা হলো খবরদার খবরদার জমিদার সাহেব, আর একবার যদি ওই মুখে কুপ্রস্তাব রাখো তাহলে প্রজাদের কাছে তোমার মুখোশ আমি খুলে দেব। এক নারীর কথায় জমিদারের ইজ্জত যাবে? বোকা, নির্বোধ। না না, তোমাদের শায়েস্তা করার জন্য আমাদের পাশে দাঁড়িয়েছেন ফরায়েজি নেতা হাজী শরীয়তুল্লাহ। সে তো মুরিদান রেখে ফরিদপুর ছেড়ে পালিয়েছে। না না না, তিনি পালাননি। তিনি গেছেন তার বাহিনী সংখ্যা বাড়াতে। শুধু ফরিদপুর নয়, গোটা বাংলাদেশ থেকে তোমাদের মতো লম্পট জমিদার আর নীলকরদের হাত থেকে প্রজাদের রক্ষা করতে। বটে, দেখি তোমাকে এবার কে রক্ষা করে। খবরদার শয়তান, আমার শরীরে হাত দিবি না। খবরদার। তোমার শরীর কি মোমের তৈরি? মোম নয়, লোহার। দেখি কেমন শক্ত। নারীর হাত নরম, শক্ত হাত পুরুষের। কে তুমি? তার আগে বলুন, রাবেয়ার বাবাকে আপনার লাঠিয়ালরা ধরে এনেছে কেন? সে কৈফিয়ত কি তোমাকে দিতে হবে? কৈফিয়ত চাইতে এসেছি আমি, কিন্তু আমার কৈফিয়তের জবাব না দিয়ে কুপ্রস্তাব দিয়েছো কেন? মিথ্যে কথা। আপনারা যে মিথ্যে বলেন না এ কথা সত্যি, আবার এও সত্যি আপনারা শক্তের ভক্ত, নরমের জম। চুপ করো। আপনি চুপ করুন। আমরা জানতাম রাবেয়াকে দেখে আপনি এমন প্রস্তাবই দেবেন, তাই ওকে পাঠিয়েছিলাম। আমার প্রজার হয়ে তুমি আসার কে? আসতাম না যদি আপনারা গরিব দুঃখী প্রজাদের দুঃখ দুর্দশার কথা জেনে দয়াপরবশ হতেন। জমিদার আর প্রজার মধ্যে পার্থক্য কি জানেন? প্রজাদের নেই জমিদারি, সেই প্রজারা যদি দুঃখের মধ্যে থাকলো জমিদারি কিসের? কে হে তুমি? বড় বড় কথা বলছো। আপনাদের সঙ্গে এমন কথা বলার দরকার হতো না যদি প্রজাদের কথা ভাবতেন। থামো, তোমার মতো যুবকের কথা শোনার মতো সময় আমার নেই। আছে,
আমি আপনার অধীনে একজন প্রজা। জমিদার হয়ে প্রজার কথা শুনবেন না তো কার কথা শুনবেন? আমাদের কথা শুনবার যখন সময় আপনার নেই, তখন আমার বাবাকে ছেড়ে দিন। না, খাজনা পরিশোধ না করলে সে মুক্তি পাবে না। আমি জানতাম আপনি এ কথাই বলবেন। এই নিন আপনার খাজনা। এবার নিশ্চয়ই লতিফ বাবা ছাড়া পাবে। নিশ্চয়ই। নায়েব মশাই, প্রজা আব্দুল লতিফকে মুক্ত করে দিন। যে কাজটি করা উচিত ছিল আপনার, সে কাজটি করতে হলো আমার। আফসোস, আপনি জমিদার, আমি প্রজা। এমনি কতজনের খাজনা পরিশোধ করতে পারবেন? লতিফের মতো গরিব প্রজার অভাব নেই। দারিদ্রতা মানুষের গৌরব নয়, লজ্জা। গরিবরা আছে বলেই আপনারা জমিদার, রাজা মহারাজা। সবাই যদি ধনী হতো তাহলে অত্যাচার করতেন কার উপর? খাজনার নামে রাবেয়ার মতো সতী নারীর ইজ্জত লুটতেন কিভাবে? হয়েছে, থামো। না, হয়নি। আপনাদের মতো অমানুষ জমিদারের কারণে গরিব আরো গরিব হচ্ছে। অভাবের জ্বালায় মানুষ রুখে দাঁড়ায়, তার অর্থ এই নয় যে সারা দুনিয়াটাকে সে গরিব করে দেবে। বাংলার মাটিতে যাদের জন্ম, তাদের সবার স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার আছে। দয়া করে সে অধিকার কেড়ে নেবেন না। কে তুমি? উনি ফারায়েজি আন্দোলনের মহান নেতা হাজী শরীয়তুল্লাহর পুত্র মহসিন উদ্দিন ওরফে দুদু মিয়া। বাংলা, আমার প্রিয় বাংলা, এই বাংলার মাটিতে জন্ম নিয়ে আমি ধন্য। এদেশের প্রতিটি গ্রাম আমার নিজের। এদেশের অধিকাংশ মানুষ গ্রামে বাস করে, নিজের মাটিতে ফসল ফলিয়ে জীবিকা নির্বাহ করে। আর সেই অসহায় মানুষদের জীবিকার উপর আঘাত করে নীলকর সাহেবরা নিজের দেশকে উন্নত করছে। কত আর কত অত্যাচার সহ্য করবে এদেশের মানুষ? আর হয়তো বেশি দিন নীলকর সাহেবরা অত্যাচার করতে পারবে না উস্তাদজি। কি করে বুঝলে মমিন? আমাদের বাহিনীর আন্দোলনের কথা ভেবে নীলকর সাহেব আর বেশি জমি নীল চাষ করার পরিকল্পনা বাতিল করেছে। ওদের কথার বিশ্বাস নেই। সুযোগ পেলে ওরা আবার নীল চাষের জমির পরিমাণ বাড়াবে। তাই যদি হয় তাহলে আমরা চুপ করে বসে থাকবো না। নীলকর সাহেবদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন করে বুঝিয়ে দেব বাংলার মানুষ দুর্বল নয়। ঠিক এই কথাটাই আমি তোমাকে বলতে চাইছি। শুধু ফরিদপুর নয়, গোটা পূর্ববঙ্গে আমার বাহিনী কাজ করবে। আর সে কারণে আমি ঢাকা জেলার নয়াবাড়িতে এসে অবস্থান করছি। এখানে আমি নিশ্চিত হতে পারছি না আপনি থাকতে পারবেন কিনা। এ তুমি কি শোনালে? কেন থাকতে পারবো না? আপনার বাহিনীর প্রতিরোধের কথা ভেবে এখানকার জমিদাররা শঙ্কিত। তারা চক্রান্ত করছে যেন আপনার ঢাকায় নয়াবাড়িতে থাকতে না পারেন। তা কি করে হবে মমিন? ঢাকার নয়াবাড়িতে থাকা যে আমার খুব জরুরি। ঢাকা গোটা পূর্ববঙ্গের মধ্যমণি। এখান থেকে কাজ করলে দ্রুত আমার ফারায়েজি বাহিনীর সম্প্রসারণ হবে। সে আমি জানি উস্তাদজি। আর সে কথা ভেবে আপনি এই স্থানটি বেছে নিয়েছেন। যেভাবেই হোক এখানে অবস্থান আমার সুদৃঢ় করতেই হবে। সে হয়তো আপনি পারবেন না ওস্তাদজি। তুমি আবার কি দুঃসংবাদ নিয়ে এলে আকবর? শত্রুরা আমাদের কিছু স্বজাতিকে হাত করে আপনার বিরোধিতার জন্য জনগণকে উদ্বুদ্ধ করছে। কি বলছো তুমি? কার এত বড় দুঃসাধ্য হাজী শরীয়তুল্লাহর বিরোধিতা করে? নয়াবাড়ি আপনার অপরিচিত স্থান। অপরিচিত? এদেশের সব মানুষ আমার আপন। আমি কাউকে পর ভাবি না। নিজের আরাম হারাম করে আমি দিনের পর দিন ইসলামের আদর্শকে প্রতিফলিত করছি। প্রজাদের মুক্তির জন্য সংগ্রাম করছি। এ তো আমার জন্য নয়, মানুষের জন্য, ইসলামের জন্য। আর সে মানুষরা আমাকে ভুল বুঝবে? উস্তাদজি, আপনার নিরাপত্তা নিশ্চিত না করে আমরা আপনাকে নয়াবাড়িতে রেখে সামাইলে ফিরে যাব না। তোমরা আমাকে নিয়ে ভেবো না। ফরিদপুরে তোমাদের দরকার আছে। আমার পুত্র দুদু মিয়া একা, তার পাশে তোমাদের থাকা দরকার। আমি এখানে নতুন সাগরের ঠিক জোগাড় করে নেব। বেশ, তাই হবে। এইবার বলুন জমিদার বাবু, আমাকে হঠাৎ তলব করিলেন কেন? এখন আমাদের এক হয়ে কাজ করার সময় এসেছে সাহেব। কিরকম? আমি বলছি নীলকর সাহেব, ফারাজি নেতা হাজী শরীয়তুল্লাহ ফরিদপুর ছেড়ে ঢাকায় অবস্থান করছে। এই সুযোগে প্রজাদের উপর আমাদের অত্যাচার বাড়াতে হবে। আমরা যদি আক্রমণ চালিয়ে যেতে পারি তাহলে সবাই আমাদের শক্তি সম্বন্ধে অবহিত হবে। আমাদের শক্তি সম্বন্ধে প্রজারা সচেতন হলে প্রজারা ভয়ে সব কিছু করবে। উত্তম।
আমি লোক আপনাদের সঙ্গে অলওয়েজ আছে। নিশ্চয়ই থাকবে সাহেব, আমরা জাতিতে ভিন্ন হলেও মনের দিক থেকে এক। সর্বনাশ হয়েছে সাহেব, সর্বনাশ হয়েছে। নাকুল, তুমি হঠাৎ এখানে কেন আসছিলে? নীলকুঠিরে গিয়ে শুনি আপনি নেই, এসেছেন জমিদার মশাইদের সঙ্গে সলা পরামর্শ করতে। আমাদের পরামর্শ শুনবার তোমার দরকার নেই, তুমি আমি যাও। পরামর্শ শুনতে আসিনি সাহেব, এসেছি পরামর্শ দিতে। What do you say? বললাম না সর্বনাশ হয়েছে। কিসের সর্বনাশ? আমার কথা অমান্য করে সৈন্যদের পাঠিয়েছিলেন কৃষকদের জমিতে আরো বেশি করে নীল চাষ করাতে। উহাতে কি হইয়াছে? আপনার দুই সেনা ফারাজি বাহিনীর সঙ্গে যুদ্ধে নিহত হয়েছে। কি বলছো নাকুল? বিশ্বাস না হয় নিজের চোখে দেখবেন, চলুন সাহেব। আমি যাইতেছে। তাহলে ওই কথাই রইল ডানলপ সাহেব। এখন যে কথা শুনিল আমার সব কথা শেষ হইয়া গেল। তোমাদের বাহিনীর সৈন্যরা যদি মারা যায়, আমরা তো সবাই মিলে লড়ে বাঁচবো না সাহেব। কোনো চিন্তা করিবে না, আমি থানায় যাইতেছে, ভিলেজের সব বেটাকে অ্যারেস্ট করাইয়া দিবে, হ্যাঁ, আদালতে বিচার করাইবে। যা হয় করবেন, আগে লাশ দেখুন, সৎকার করুন। Yes, come on! মশাইরা, মশাইরা, এখনো সময় আছে, সাবধান হন, আর অত্যাচার করবেন না, প্রজারা খেপেছে। নকুল, নকুল, দেরি করিতেছ কেন? আসছি সাহেব। ডানলপ সাহেবের খাস চামচা নকুল পরামর্শটা মন্দ দেয়নি, সময় থাকতে আমাদেরও সাবধান হতে হবে। মুসলমান প্রজাদের উপর বিভিন্নভাবে যে অধিক খাজনা ধরা হয়েছিল, সেটা আপাতত বন্ধ রাখতে বলি, নাকি বলেন? সেটাই হবে যুক্তিসঙ্গত। না, তোমরা কোনো অন্যায় করনি। বাংলার কৃষকদের বাঁচাতে হলে এই মুহূর্তে আমাদের আরো কঠোর কাজ করতে হবে। আমাদের বাহিনীর কেউ কেউ ভয় করছে, যদি নীলকর বাহিনী আরো ব্যাপক অত্যাচার করে প্রতিশোধ নেয়। সে সাহস তারা পাবে না। এর মধ্যে ইংরেজ গভর্নমেন্ট জানতে পেরেছে নীলকররা নীল চাষের জন্য বাংলায় অমানসিক অত্যাচার করছে। পশ্চিমবঙ্গের নারকেল বাড়িয়ায় তিতুমির বিদ্রোহ করেছে, পূর্ববঙ্গে ফারাইজি আন্দোলন শুরু হয়েছে। এরপরেও তারা কঠিন কোনো সিদ্ধান্ত সহজে নেবে না। এখন আমাদের কি করা উচিত? গ্রামের মানুষদের বলতে হবে তারা যেন নীলকর সিপাহীদের হত্যার ব্যাপারে কোনো সাক্ষী না দেয়। যদি নীলকর সাহেব সাক্ষী পেতে ব্যর্থ হয়, তাহলে এই হত্যাকাণ্ডের কোনো বিচার হবে না। ঠিক বলেছেন আব্বাজান, আমি এক্ষুনি গ্রামবাসীদের বুঝিয়ে বলছি। তাদের বলবো বাংলার মানুষের মুক্তির স্বার্থে, প্রজাদের মঙ্গলের কারণে তারা যেন মুখ না খোলেন। আমার বিশ্বাস আমাদের সে আবেদন প্রজারা রাখবেন। আমারও সে বিশ্বাস আছে। বাংলার বিপদে বাঙালি এক। তোমরা এখনই যাও, সবাইকে সাবধান করে দাও, সবাইকে বুঝিয়ে বলো শত্রুর বিরুদ্ধে আমাদের সংগ্রাম ন্যায়ের, আমাদের প্রতিবাদ জেহাদের। বাংলাকে শত্রুমুক্ত করতে সকলকে জেহাদে অংশ নিতে হবে, তবেই একদিন বাংলা স্বাধীন হবে। আমি জানতাম অন্যায় কখনো বেশি দিন করা যায় না, বিধাতার কাছে অত্যাচারীর কোনো স্থান নেই। অথচ তোমরা তোমরা আমার কথা না শুনে একের পর এক ভোগ বিলাসে মত্ত হয়ে বাংলার দরিদ্র কৃষকদের উপর অত্যাচার করছো। শুধু ফরিদপুরের জমিদার মদন ঘোষ একা নয় সারদা, ভারতবর্ষের অধিকাংশ জমিদার প্রজাদের ওপর জুলুম করছে। সেই জুলুমের কারণে ভগবানের অভিশাপ নেমে এসেছে তোমাদের ওপর, তাই প্রতি কাজে তোমরা তোমাদের শত্রুর শিকার হচ্ছ। এখন কি করা যায় তাই বলো। হাজী সাহেবের কাছে ক্ষমা চাও, প্রজাদের উপর জুলুম বন্ধ করো। না, ভারতবর্ষে যতদিন ইংরেজ আছে ততদিন আমাদের জুলুম বন্ধ হবে না। তাহলে তোমাদের শত্রুর হাতে মার খাও, আর মার খেতে খেতে একদিন তুমিও মরে যাবে। সারদা, তুমি তুমি এই কথা বলতে পারলে? বলতে বাধ্য হলাম। নিজের চোখে মানুষের ওপর অত্যাচার দেখে আমি চুপ করে থাকতে পারছি না। ভগবানের কাছে সব মানুষ সমান। তুমি এখন যাও সারদা, তোমার কথা শুনবার সময় আমার নেই। তাহলে নিরীহ প্রজাদের উপর তুমি অত্যাচার বন্ধ করবে না? না, জমিদার মদন ঘোষ নিজের সুখের জন্য আমরণ অত্যাচার করে যাবে। ভাগ্যের নির্মম পরিহাস। ঢাকা জেলার নয়াবাড়িতে কিছু স্বার্থান্বেষী মানুষের কারণে আমার অবস্থান সম্ভব হলো না। মনে নিদারুণ কষ্ট নিয়ে আমাকে ঢাকা জেলা ছেড়ে ফরিদপুরে আবার চলে আসতে হলো। দুঃখ করছেন কেন আব্বাজান? আপনি সংগ্রামের যে আদর্শ রেখেছেন, আপনার সে আদর্শে বলিয়ান হয়ে
ফরায়েজি বাহিনী বাংলার সকল প্রজাকে মুক্ত করবে এর ইনশাআল্লাহ। মধ্যে ৮০,০০০ সাগরেদ ফরায়েজি বাহিনীতে যোগ দিয়েছে। আমি জানি দীর্ঘ পরিশ্রমের ফলে আমি খুব ক্লান্ত, মনে হচ্ছে বেশি দিন বাঁচব না। অমন কথা বলবেন না ওস্তাদজি। আপনি মরতে পারেন না ওস্তাদজি। আপনাকে আমরা মরতে দেব না। মৃত্যুর উপর কারো হাত নেই, জীব মাত্রই একদিন মৃত্যুর আস্বাদ গ্রহণ করতে হবে। তোমরা আমার জন্য ভেবো না, তোমরা কখনো অপশক্তির কাছে মাথা নত করবে না। আব্বাজান, আপনি চুপ করুন। কেন বারবার মৃত্যুর কথা বলছেন? বলছি এই কারণে আমার সময় শেষ। না না, আবার আগে তোমাদের কাছে বলে যাই, আমার মৃত্যুর পর আমার পুত্র মহসিন উদ্দিন দুদু মিয়া ফরায়েজি বাহিনীর নেতৃত্ব দেবে। আমি তোমাদের কাছে শুনতে চাই, এতে কারো আপত্তি আছে কিনা? না, আপনার সুযোগ্য সাগরেদ আমাদের নেতা হলে আমাদের কারো কোনো আপত্তি থাকবে না ওস্তাদজি। এখন আমি নিশ্চিন্ত। আমার দৃঢ় বিশ্বাস দুদু মিয়া সাহস, শক্তি, মনোবল আর বুদ্ধি খাটিয়ে সকল কাজ করবে। আপনি আমাকে দোয়া করবেন আব্বাজান, আমি যেন আপনার মতো বিচক্ষণতার সঙ্গে বাংলার নিরীহ প্রজাদের হয়ে সংগ্রাম করে যেতে পারি। খোদা তাআলা সে তৌফিক যেন তোমাকে দেন। আল্লাহর কাছে মোনাজাত করো, হে পরওয়ারদিগার, তুমি বিশ্ব সৃষ্টি করেছ, তোমার সৃষ্ট দুনিয়ার সকল মানুষ সমান। ধর্মের নামে যারা একজন অন্যজনকে নিষ্পেষিত করে, সেই কাফেরদের হাত থেকে মুসলমানকে রক্ষা করো। বাংলার মুসলমানরা যেন অত্যাচারের হাত থেকে রক্ষা পেয়ে একদিন স্বাধীন হয় মাবুদ, স্বাধীন হয়। ফজলুল করিম রচিত যাত্রা অনুষ্ঠান চেতনায় ভাস্বর শুনলেন। এতে বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন হাজী শরীয়তুল্লাহ, সাইফুল ইসলাম রেজা, মদন ঘোষ, দিলীপ রায়, ডানলপ আবু নওশের, নকুল মীর নাসির আহমেদ নিউটন, দুদু আলফাজ উদ্দিন আহমেদ, মমিন নওশের আলম, সমীর আনিসুর রহমান, ব্রজহরি আখতার হোসেন, বাশারত মোহাম্মদ ইনামুল হক, নায়েব রকিবুল হোসেন, আব্বাস কাজী গোলাম আখতার, শিকদার জাফর সাদেক, ডেফিস মাহবুবুর রহমান, আকবর রশিদুর রহমান প্রধান, রাবেয়া শরীফা আক্তার রুবি, শারদা নীলুফার আহমেদ। শব্দগ্রহণে ফখরুদ্দিন মাহমুদ, সম্পাদনা এমদাদুল হক, প্রযোজনা কাজী মাহফুজুল হক।